আমার বাবা একটা সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। মানবিকের শাখায় ক্লাসে ঢুকি, তখন আমাকে শিক্ষক বললেন, "এই তুই এখানে কেন?" নর্ডেম কলেজে আমাকে পড়ালেখা করিয়েছেন আমার পরিবার। সেটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আমি ৫ তারিখ সকালবেলা যখন বের হই, তখন আমি আমার অ্যান্ড্রয়েড ফোন সাথে নেইনি, ছোট একটা নর্মাল ফোন নিয়ে যাই এবং আমার যত ব্যক্তিগত ব্যাংকের তথ্য সব আমার স্ত্রীকে দিয়ে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অসুবিধা হলো দলবাজি, এবং দলবাজি করে হলগুলোতে নিপীড়ন। আনন্দদায়ক শৈশব কৈশোর কেটেছে আমার। বরিশালের বানারীপাড়ায় আমার শৈশব কৈশোর বেড়ে ওঠা। আমি স্কুল জীবন গ্রামে কেটেছে আমার। স্কুল জীবন শেষ করে আমি যখন এসএসসি পাশ করি, তখন আমি এরপরেই আমি ঢাকা শহরে আসি। আমি নর্ডেম কলেজের ছাত্র হিসেবে নর্ডেমে ভর্তি হই। গ্রামে ঘুরে বেড়ানো এবং স্কুল জীবন, গ্রামীণ জীবন, এবং সবাই খুব সমাদর করত। ভালো ছাত্র হিসেবে পরিবারের একটা পরিচিতি আছে। আমার বাবা একটা সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন, সরকারি চাকার কলেজের প্রিন্সিপাল ছিলেন। ভালো একটা পরিবারে বেড়ে ওঠা, এটা একটা আশীর্বাদ আমার জন্য। এবং অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও নর্ডেম কলেজে আমাকে পড়ালেখা করিয়েছেন আমার পরিবার। সেটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। কারণ আমি 1990 সালে এসএসসি পাশ করি, এরপরে আমি ঢাকায় এসে চলে আসি, নর্ডেম কলেজে ভর্তি হই। ওই সময়টা আমার জন্য খুবই টার্নিং পয়েন্ট আমার জীবনে। কারণ একটা কলেজ আমাকে বর্তমানে যে আমি আমাকে মানুষ দেখে, জানে, চেনে, তার একটা বড় অধ্যায়, বড় টার্নিং পয়েন্ট হলো আমার কলেজ। এছাড়াও স্কুলে আমি কিছু ভালো শিক্ষক পেয়েছি, অসাধারণ কিছু শিক্ষক পেয়েছি, পণ্ডিত, এবং তারা জানতেন কীভাবে শেখাতে হয়, এবং তাদের স্নেহ পেয়েছি। এবং আমি এখনও ক্লাসে পড়ানোর ক্ষেত্রে আমার ওই সকল শিক্ষকের পদ্ধতি অবলম্বন করি, অনুসরণ করি। তাদের কিছু পরামর্শ এখনও আমি ফলো করি। আমি 1992 সালে বিশ্ববিদ্যালয়ে ঢুকি, এবং সেখানে আমি খুব সৌভাগ্যবান যে আমি অনেক ভালো শিক্ষক পেয়েছি আমার বিশ্ববিদ্যালয়ে। তারা আমাকে শিক্ষক হিসেবে বেড়ে ওঠা এবং ভালো শিক্ষক কীভাবে হতে হয়, তারা আমাকে যখন পরামর্শ দিয়েছেন, আমি সেগুলো অনুসরণ করছি। আলহামদুলিল্লাহ, সেই তাদের পথ অনুসরণ করে আমি মনে হয় ভালোই করেছি। শিক্ষক হিসেবে আমার 25 বছর অতিক্রান্ত হয়েছে। 25 বছর ধরে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। এর বাইরে আমি কিছু বেসরকারি বিষয়ে পড়াই, অন্যান্য বিষয়ে পড়াই, কিছু গবেষণা কাজ করেছি। তবে যেটাই করি না কেন, আমার ফাউন্ডেশনের যে শিক্ষা, আমার শৈশবের স্কুল, কলেজ, সেগুলো আমার পাথেয় হয়ে আছে মূলত। শৈশবের অনেক গল্প আছে। শৈশবে আমার এখনো মনে আছে, আমি ক্লাস 7 পর্যন্ত স্কুল ফাঁকি দিতাম। প্রথমেই হলো, আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পাই, আমি ভাবতে পারিনি যে বৃত্তি পাবো। একদিন দেখি যে আমার স্কুলের একজন শিক্ষক আমার বাড়িতে আসছেন। আপনি জানেন, আমাদের সময় ওই সময় শিক্ষকদের দেখলে খুব সমীহ করতাম, একটু এড়িয়ে থাকতাম, লুকিয়ে থাকতাম। আমি ভেবেছিলাম আমার নামে কোনো নালিশ দেওয়ার জন্য হয়তো এসছে। পরে জানলাম যে একটা ভালো খবর নিয়ে আসছে। এটা আমার জন্য খুবই একটা স্মরণীয় ঘটনা। তারপরে ক্লাস 8-এ যখন আমি বৃত্তি পেলাম, সেটা আমার জন্য খুব স্মরণীয় ঘটনা, যে স্কুল খুব কামাই করতাম আমি। তারপরে কীভাবে আমি ক্লাস 8-এ বৃত্তি পেলাম এবং খুব ভালো ফলাফল করলাম। এই ব্যাপারগুলো আমাকে খুব স্মরণীয় হয়ে আছে। স্কুল জীবনে একটা সময় মনে হতো আমার যে স্কুলের যে পড়া, সেই পড়াটার মধ্যে সৃজনশীলতা আমি কম খুঁজে পেতাম একটা সময় পর্যন্ত। আমার মনে হতো যে আমি নিজে বাড়িতে পড়লে অনেক সময় দিতে পারবো। কিন্তু একটা পর্যায়ে আমার বোধোদয় হয়, আমি যখন ক্লাস 9-এ উঠি, তখন থেকে আমার খুব বোধোদয় হয় যে না, স্কুল খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 9-এ ওঠার পরে খুব নিয়মিত স্কুলে থাকি, এবং আমি শিক্ষকদের যে শুধু ক্লাসে পড়ানো না, এর বাইরেও যে শিক্ষকদের আচার আচরণ, শিক্ষকদের পড়ানোর বাইরে যে কিছু উপদেশ থাকে, এগুলো জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো আমি বুঝতে শুরু করি যখন আমি ক্লাস 9-এ উঠি। তো আমার মনে হয়েছে পড়ার বাইরেও অনেক শেখার আছে স্কুলে। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমি আসলে 9-এ ওঠার পরে আর আমি স্কুল ফাঁকি দিয়েছি এরকম নজির নেই। আপনি জানেন, আমরা যখন ক্লাস 9-এ উঠতাম, তখন আমাদের বিজ্ঞান, মানবিক, এগুলো পছন্দের ব্যাপার থাকতো। তো আমি যখন মানবিকের শাখায় ক্লাসে ঢুকি, তখন আমাকে শিক্ষক বললেন, "এই তুই এখানে কেন?" কারণ আমাদের সমাজে সাধারণ যারা ফার্স্ট সেকেন্ড হয়, তারা বিজ্ঞান পড়ে। তো আমি মানবিকে পড়তে ঢুকবো, এটা না, তুই এখানে কেন? স্যার, আমি তো মানবিক পড়বো। বলে, কেন তুই মানবিক পড়বি? খুব ধমক দিলেন। তো আমার একটা নিজস্ব ভাবনা ছিল যে সাধারণত মানবিকে যারা পড়েন, তারা একটু ব্যাক বেঞ্চার থাকেন,
আর ব্যাক বেঞ্চার হওয়ার পেছনে একটা কারণ হলো তারা অনিয়মিত থাকেন, তারা জীবনে শৃঙ্খলা থাকে না, তাদের মধ্যে অনেক ইন্টিগ্রিটির ঘাটতি থাকে। তো আমার মনে হয়েছে যে না, যারা ক্লাসে ভালো স্টুডেন্ট তাদের মানবিক পড়া উচিত, এবং এই মানবিক পড়ে তারা যদি প্রশাসনে যায় তখন প্রশাসন ভালো চলবে। এইটা আমার একটা, এই ধারণা থেকেই আমি মূলত মানবিক পড়ি। তা না হলে আমি বরাবরই প্রথম হয়েছি ক্লাসে। আমি সবসময়, আমাদের সময় এটা বিজ্ঞান পড়ার কথা, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এবং আমাদের সময় আপনি জানেন 85 সালে প্রথম উপজেলা চালু হয়। আমাদের সময় উপজেলা নির্বাহী অফিসার খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন উপজেলায়। তো আমার মনে হতো যে এই লোকগুলো যদি মানবিকে পড়ে, ভালো ছেলেমেয়েরা যদি মানবিকে পড়ে এবং তারা যদি প্রশাসনে আসে তাহলে প্রশাসন ভালো হবে, এরকম ধারণা থেকেই আমার মানবিকে পড়া। আরেকটা আমার স্বপ্ন ছিল আমি সাংবাদিক হব। ছোটবেলায় আমি আমার বড় ভাইয়ের সুবাদে কিছু সাংবাদিকের সংস্পর্শে এসেছিলাম, কিন্তু পরবর্তীতে আর সাংবাদিক তো পড়া হয় নাই, প্রশাসনেও যাওয়া হয় নাই, বিভিন্ন কারণে শিক্ষকতায় আসলাম। তবে আমার ব্যক্তিগত অনুভূতি হলো, আপনি যে পেশায় থাকেন না কেন সেখানেই আপনার অবদান রাখার সুযোগ আছে। নটরডেমে অনেক স্মৃতি আছে। নটরডেমে আমি খুব দুষ্টুমি করতাম আমার শিক্ষকদের সাথে। বিশেষ করে আপনি জানেন নটরডেমে খুব পড়াতো, একদম বইয়ের A to Z পড়াতেন শিক্ষকরা। এবং আমি খুব ভালো কিছু শিক্ষক পেয়েছি, বিশেষ করে বাংলায় আমাদের সময় খুব ডাকসাইটে একজন অধ্যাপক ছিলেন মিয়া মোহাম্মদ আব্দুল হামিদ স্যার। আমি একবার আমাদের আরেকজন শিক্ষক বাংলা উনি পড়াতেন মানিক গোমেজ স্যার। তো আমি একজন শিক্ষক একদিন বলেছিলাম, পরীক্ষার আগে বলতাম স্যার সাজেশন দেন। স্যার 20টা প্রশ্নের একটা তালিকা দিলেন। আমি বলি স্যার এটা কি দিলেন, এটা কি সাজেশন? তখন বললাম স্যার আপনার মতো 20 বছর শিক্ষকতা করলে শিক্ষার্থীদের প্রশ্ন হাতে দিয়ে দিতে পারতাম, সাজেশন না। তখন বলে বাবা আগে শিক্ষক হও তখন বুঝবা। এখন আমি বুঝি আসলে পারলেও অনেক কিছু দেওয়া উচিত না শিক্ষার্থীদের। এটা আমার জন্য খুব স্মরণীয় ঘটনা। আরেকটা ঘটনা, মিয়া মোহাম্মদ আব্দুল হামিদ স্যার আমাদের হৈমন্তী পড়াতেন। হৈমন্তীতে একটা বাক্য আছে আপনারা জানেন যে বিএ পাশ করাটা যে সময় উপযোগী, বিয়ে করাটা সে যে সময় যে কম উপযোগী না। তো স্যারকে জিজ্ঞেস করব স্যার আপনি কোন বয়সে বিয়ে করেছেন? স্যার আমি ঠিক সময় বিয়ে করেছি, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তো এরকম স্যাররা খুব ভালো ছিলেন, খুব ফ্রেন্ডলি ছিল, খুব সিনিয়র শিক্ষক, বাট খুব স্নেহ করতেন। নটরডেমের পরে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, 1992-93 সেশনে ভর্তি হই। আমি যখন লোক প্রশাসনে ভর্তি হয়ে ক্লাসে যাই, ঢুকি, আমি আসলে বুঝতাম না। কারণ লোক প্রশাসন এমন একটা বিষয় যেটা আগে ইন্টারমিডিয়েটে কখনো ছিল না। আপনি জানেন রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমি এগুলো ইন্টারমিডিয়েট পড়ে আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমি তাকিয়ে থাকতাম, খুব একটা ভালো বুঝতাম না। কিন্তু আমার একজন সহপাঠী, যিনি আমার স্ত্রী এখন, ওনার সাথে আমার এই সুবাদেই সম্পর্ক হয় ক্লাসে, উনি খুব ভালো বুঝতেন এবং তিনি আমাকে খুব সাহায্য করেছেন, খুব সাহায্য করেছেন কি পড়তে হবে, কীভাবে পড়তে হবে। সেই সময় তার সাথে বন্ধুত্ব এবং পরবর্তীতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বাট এটা একটা ব্যাপার। আরেকটা হলো, না আমার এলাকায় না, ওনারা ঢাকায় বর্ন অ্যান্ড ব্রট আপ। উনি এখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। প্রথম বর্ষটা আমার খুব ক্লাসে খারাপ গেছে, কারণ আমি খুব ভালো বুঝতাম না। তবে ক্লাসের বাইরে অত্যন্ত আনন্দে কাটতো, বিভিন্ন আড্ডা দিতাম। আমাদের সময় পড়ালেখার এত চাপ ছিল না, সারা বছর একটা কোর্স ছিল, 2টা সাবসিডিয়ারি, ক্লাস নামমাত্র করতাম, বাকি সময়টা আড্ডা দিয়ে বেড়াতাম। বাট আড্ডাটা আমার খুব সুশৃঙ্খল ছিল। আমি একটা নির্দিষ্ট সময় আমি লাইব্রেরিতে কাটাতাম, তারপরে আড্ডা। আমার মনে আছে যে আমার যে সহপাঠী, যিনি আমার স্ত্রী হয়েছেন, আমরা লাইব্রেরিতে দীর্ঘ সময় পড়ালেখা করতাম এবং তার অবদান অনেক। তা না হলে হয়তো জানেন হলে থাকা ছেলেরা সাধারণত একটু রাজনীতিতে ওরিয়েন্টেশন হয়ে যায়। ওনার সাথে সম্পর্কের কারণে আমার ওই ওরিয়েন্টেশন হয়নি, খুব কম হয়েছে, ছিল কিছুটা, কিন্তু লাইব্রেরিতে সময়টা বেশি কেটেছে। তো এটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর কি।
আমি ওই যে ছোটোবেলায় ভাবতাম যে প্রশাসনে ভালো মানুষ আসতে হবে, সেই ধারণা থেকেই আমি বললাম যে লোক প্রশাসন পড়ব। বোর্ডে একজন অধ্যাপক ছিলেন, উনি খুবই জনপ্রিয় এবং পরবর্তী ডিন হয়েছেন, ইউসি চেয়ারম্যান হয়েছেন প্রফেসর আসাদুজ্জামান, উনি মারা গেছেন। তো উনি বললেন যে হ্যাঁ খুব ভালো, লোক প্রশাসন পড়ো। লোক প্রশাসন যখন আমি বাছাই করলাম, বাইরে আসলাম, আমার অন্যান্য ভাইরাও বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন। তো বললেন যে তুই লোক প্রশাসন নিলি, এটা তো কলেজেও নাই, কি করবি শেষে? তো আমি বললাম যে আমার মনে হয়েছে ভালো, পড়ি। আলহামদুলিল্লাহ আমি ভালো ফলাফল করলাম, আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। আমাদের শিক্ষকরা আমাকে অনেক স্নেহ করতেন, বিভাগের সকল শিক্ষকই আমাকে খুব স্নেহ করতেন, এখনও তারা খোঁজখবর নেন। আমি প্রথমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা শুরু করি 2001 সালে। সেখানে আমি 7.5 বছর শিক্ষকতা করি, মাঝখানে বাইরে কিছুদিন পড়ালেখা করি। তারপর 2008 সালে ঢাকায় আসি এবং পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিতে আমার শিক্ষকতা শুরু করি। সো আমি খুব সৌভাগ্যবান যে আমি শিক্ষকদের অনেক স্নেহ পেয়েছি। ইভেন আমার সহপাঠীদের সাথে আমার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমার কলেজের এবং আমার বিশ্ববিদ্যালয়ের সকল সহপাঠীর সাথে আমার এখনও যোগাযোগ আছে। জুলাই আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনের পরে যখন এক দফা আন্দোলন শুরু হলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ফোরাম সাদা দল, সেটা একজন সক্রিয় কর্মী হিসেবে আমি সকল কর্মসূচিতে, সকল আন্দোলনে অংশগ্রহণ করি। সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল 5ই আগস্ট। 5ই আগস্ট যখন কারফিউ দেয়, তখন আমরা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক সমাজ, বিশেষ করে সাদা দলের নেতৃত্বে, এখন যিনি উপাচার্য আছেন, ওনার নেতৃত্বে আমরা কারফিউ ভেঙে রাজু চত্বরে সমাবেশ করি। আমাদের অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে যোগদান করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রায় ঘিরে ফেলে। সেখান থেকে ধীরে ধীরে আমাদেরকে ভিসি চত্বরে নিয়ে আসে। আল্লাহ রসিম রহমত, ওই তার কিছু সময় পরেই সেনাপ্রধানের ঘোষণার কারণে আমরা হয়তো বেঁচে যাই, আদারওয়াইজ কারো চাকরি থাকতো না, জীবন থাকতো কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে। এবং আমি 5 তারিখ সকালবেলা যখন বের হই, তখন আমার এখনও মনে আছে, আমি আমার অ্যান্ড্রয়েড ফোন সাথে নিইনি, ছোটো একটা নর্মাল ফোন নিয়ে যাই এবং আমার যত ব্যক্তিগত ব্যাংকের তথ্য সব আমার স্ত্রীকে দিয়ে যাই। ঠিক আছে, কারণ ওটা আমরা জানতাম না যে 5ই আগস্টের এই পতন ঘটবে, দিয়ে যায়। এবং এটা স্বাভাবিক প্রশ্ন যে আপনারা এই দুঃসাহস কেন দেখালেন। আমি দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা কীরকম জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে। আমার এক শিক্ষার্থী একদিন আমাকে এসে বলল, এটা আমি বলছি 2013 সালের 5ই মের ঘটনা, আমাকে এসে বলছে, স্যার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি স্যার, আমার জন্য দোয়া করবেন যদি ফিরে না আসি। এইরকম শিক্ষার্থীরা ত্যাগ স্বীকার করেছে। এবং আপনারা জানেন, আমরা যারা শিক্ষক, আমাদের কাছে নিজের ছেলেমেয়ার শিক্ষার্থীদের মধ্যে তফাৎ খুব কম থাকে। অনেক সময় আছে আমার ছেলেমেয়ের সাথে দেখার যত ঘন্টা দেখা হয়, তার চেয়ে আমার শিক্ষার্থীর সাথে দেখা হয় বেশি সময়। তো শিক্ষার্থীদের এই ত্যাগ এবং এই যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, পঙ্গু হয়েছে, এটা আমাদেরকে খুব নাড়া দিয়েছে। আমার মতো অনেক শিক্ষকেরই মনে হয়েছে যে আমরা যদি এখন ঘরে বসে থাকি, এটা আমাদের শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হবে। ব্যক্তিগতভাবে আরেকটা বিষয় আমাকে খুব নাড়া দিত, সেটা হলো, এটা এই অভিজ্ঞতা হয়তো আপনারও থাকবে। শিক্ষক হিসেবে আমি দেখেছি, ধরেন আমি যদি পথে ঘাটে কোথাও যে কোনো সংকটে পড়ি, আমার যে ক্লাসের যে শিক্ষার্থীটা ব্যাক বেঞ্চার, তথাকথিত দুষ্ট ছেলে, সেও আমার সাহায্যে এগিয়ে আসে। যে কোনো বিপদে যে কোনো শিক্ষক তার সাহায্যে এগিয়ে আসে। আমার মনে হয়েছে যে আমরা শিক্ষক হিসেবে যদি এখন ওদের পাশে না দাঁড়াই, এটা এই গ্লানি আজীবন বয়ে বেড়াতে হবে। এবং সৌভাগ্য যে আমরা সাদা দলের তখন ওই দিন প্রায় রাজু চত্বরের দ্বারাই আমাদের পেছনে প্রায় 50-60টা ছেলে মেয়ে আসে এবং বিভিন্ন জায়গা থেকে আরও ছেলেমেয়েরা আসে। আমাদের যখন ভিসি চত্বরে নিয়ে আসে, আমরা ওদের সাথে কথা বলতে বলতে ভিসি চত্বরে আসি পুলিশের সাথে। তখন পুলিশ আমাদেরকে বলল যে আপনারা চলে যান। আমরা বললাম যে না, আমরা চলে যাব, আগে আমার শিক্ষার্থীরা নিরাপদে যাবে, তারপরে।
বলে না আপনার শিক্ষার্থীরা ইয়ে দিয়ে চলে যাক, নীলক্ষেত দিয়ে। আমি বলি নো, নীলক্ষেতে আপনার পুলিশ বসে আছে, ওরা ওখানে গেলেই ওদের আপনার গ্রেপ্তার করবেন। বলে না ওরা হলে যেতে পারবে না, হল বন্ধ। আমি বলি না, ওরা হলে যাবে। তারপরে ওরা নিরাপদে গেল। তারপরে আমাদের প্ল্যান ছিল আমরা ওখানে থাকবো। আমরা বলেছি ভিসি চত্বর আমাদের বাড়ি, আমাদের জায়গা, এখানে তো কারফিউর কিছু নাই, আমরা এখানে দাঁড়াবো। এইটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। ছেলেমেয়ের আমরা চাচ্ছিলাম একটু টাইম যাক, আমাদের উপস্থিতি যেন ছেলেমেয়েরা নিরাপদে তাদের হলে চলে যেতে পারে। তো এই ঘটনা ঘটতে ঘটতেই সেনাপ্রধানের ঘোষণা আসার সাথে সাথে দেখলাম যে আস্তে আস্তে তারাও ছত্রভঙ্গ হয়ে গেল, পুলিশ। এবং এরপর ইতিহাস তো আপনারা সবাই জানেন, এটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশে। প্রফেসর নিয়াজ আহমেদ খান যখন ভিসি হিসেবে আসলেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র ছিলেন, সেখানে শিক্ষকতা করেছেন। পরে ঢাকা বিশ্বের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ছিলেন। ওনার সাথে আমার একটা পূর্ব পরিচয় ছিল আগে থেকেই। আমি লোক প্রশাসনের ছাত্র হিসেবে তার লেখালেখি পড়া, আমি শাহজালাল বিশ্ববিদ্যালয় বিভাগের চেয়ারম্যান থাকতে বিভিন্ন কমিটিতে স্যারকে আমন্ত্রণ জানানোর সুযোগ ছিল। স্যার যখন অক্সফোর্ডে পোস্ট ডক করেন তখনও স্যারের কাজ, বিভিন্ন গবেষণা লেখা আমাকে পাঠাতেন, শেয়ার করতেন। অত্যন্ত একাডেমিক এবং আপাতমস্তক সৎ একজন মানুষ। উনি যখন উপাচার্য হয়ে আসেন তখন উনি আমাকে আমন্ত্রণ জানান তাকে সহায়তা করার জন্য। আমার মনে হয়েছে যে বাংলাদেশ আমরা 5ই আগস্ট পেয়েছি, সেই বাংলাদেশ পুনর্গঠনে বিন্দুমাত্র যদি অবদান রাখতে পারি সেটাও আমার জন্য একটা বড় ব্যাপার হবে। কারণ ওই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই আমার শিক্ষার্থী। আন্দোলন চলাকালে, অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন পর্যায়ে তারা আমার সাথে যোগাযোগ করতো, আমরা পারস্পরিক মত বিনিময় করেছি, একটা সরকার হলো। তো আমার মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে যদি আমি কিছুটা অবদান রাখতে পারি এটা আমার জন্য একটা সৌভাগ্য হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অসুবিধা হলো এখানে দলবাজি, এবং দলবাজি করে হলগুলোতে নিপীড়ন, এবং এই নিপীড়ন রোধ করা, নিপীড়ন থামানো, নিপীড়ন বন্ধ করা, সেটা একটা বড় অবদান হবে। তো সে কারণেই আমি ঝুঁকিটা নিই। আপনি যথার্থই বলেছেন, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। আমি 27শে আগস্ট উপাচার্য নিয়াজ আহমেদ খান দায়িত্ব নেন, 28 আগস্ট আমি প্রক্টর হিসেবে নিয়োগ পাই। ওই সময় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ছিলেন না, প্রক্টর ছিলেন না, কোনো হলের প্রভোস্ট ছিলেন না। এটা একেবারেই একটা ভেঙে পড়া একটা জনপদ। সেই অবস্থা থেকে এটাকে টেনে তোলার জন্য আমার মনে হয়েছে এই জায়গায় যদি অবদান রাখতে পারি এটা আমার পেশাগত জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। যদি ওটা চ্যালেঞ্জিং আমি জানতাম, তারপরেও আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। কারণ অনেকে অনেক বড় বড় কথা বলে, এইটা করলে এইটা হয়, সেইটা করলে সেইটা হয়, কিন্তু মাঠে কাজ করতে হয়। কথা বলার চেয়ে মাঠে কাজ করা জরুরি। আমার মনে হয়েছে আমি আজকে মাঠে কাজ করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য যদি কিছু করতে পারি সেটাই হবে আসল কাজ। আপনাদের